এক্সপ্রেস স্টুডিও বাংলা। যখন কোনো দেশের ওপর সামরিক স্বৈরাচার চেপে বসে তখন প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি আসলে কি হতে পারে? একটি রাইফেল? অথবা হয়তো একটি গ্রেনেড। ঠিক, কিংবা কোনো গোপন গেরিলা আক্রমণ। মানে প্রথম দেখায় তো এগুলোকে একমাত্র বিকল্প মনে হয়, তাই না? একদম তাই, সাধারণ হিসাব তো সেটাই বলে। কিন্তু এমন যদি হয় যে একটি আস্ত সামরিক জান্তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল নিছক একটি হারমোনিয়াম। ভাবা যায়, হারমোনিয়াম আর কয়েকটি রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, একদম তাই। আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একজনের জীবন উদ্ঘাটন করতে যাচ্ছি যিনি প্রথাগত কোনো রাজনীতিবিদ ছিলেন না কোনো সামরিক যোদ্ধাও। রাইট, তিনি ছিলেন মূলত একজন মৃদুভাষী শিক্ষক এবং শিল্পী। অথচ আক্ষরিক অর্থেই তিনি একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছেন। গত ২৫ মার্চ ২০২৫ সালে ৯১ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যাওয়া এই মহীয়সী নারী সঞ্জিদা খাতুনের জীবন ও কর্ম নিয়েই আজকের এই আয়োজন। এবং এই ইতিহাসটি বর্তমান সময়ের জন্য কিন্তু ভীষণ প্রাসঙ্গিক। অবশ্যই, তার জীবনের পড়তে পড়তে লুকিয়ে আছে কিভাবে সুর দিয়ে একটি পরাধীন জাতির মুক্তির পথ তৈরি করা যায়, তার অবিশ্বাস্য ইতিহাস। আর আজকের এই তথ্য উপাত্তের বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য কিন্তু শুধুমাত্র একজন গুণী মানুষের সাধারণ জীবনী পাঠ করা নয়। জীবনী তো উইকিপিডিয়াতেই পাওয়া যায়। ঠিক বলেছেন। আমরা বরং বোঝার চেষ্টা করব সেই মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক সমীকরণটি, কিভাবে তিনি একটি রাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে কেবল সংস্কৃতিকে ভাল হিসেবে ব্যবহার করে পুরো একটি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। শেকড়টা কোথায় সেটা খোঁজা আর কি। একদম, আমরা দেখার চেষ্টা করব কিভাবে একজন সাধারণ শিল্পী হয়ে ওঠেন একটি জাতির আত্মপরিচয় রক্ষার মূল স্থপতি। তো সেই স্থপতি হয়ে ওঠার পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। তার জন্মের সময়টায়। হ্যাঁ, ১৯৩৩ সালের ৪ এপ্রিল তার জন্ম। আমরা যদি তার পারিবারিক কাঠামোর দিকে তাকাই, দেখব সেখানে এমন কিছু উপাদান ছিল যা তৎকালীন সমাজের প্রেক্ষাপটে বেশ বিরল। বেশ বিরল বলারেও আসলে কম বলা হয়। তার নাকি? মানে তার পিতা ছিলেন প্রখ্যাত পণ্ডিত এবং মুক্তচিন্তার অগ্রপথিক ড কাজী মোতাহার হোসেন। এই পারিবারিক বলয়টি তার মনস্তত্ত্বে ঠিক কী ধরনের বীজ বুনেছিল বলে মনে হয়? এই পারিবারিক আবেহের গভীরতা বোঝাটা আসলে খুবই জরুরি। ড কাজী মোতাহার হোসেন সে যুগে ঢাকায় শিক্ষাগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, এই শিক্ষাগোষ্ঠী বিষয়টা একটু খুলে বলা যাক যারা শুনছেন তাদের জন্য। হ্যাঁ, অনেকের হয়তো জানা নেই যে এই শিক্ষাগোষ্ঠী কেবল একটি সাধারণ সাহিত্যচক্র ছিল না, এটি ছিল ২০ শতকের শুরুতে ঢাকার বুকে একটি অত্যন্ত সাহসী বুদ্ধিবৃত্তিক আন্দোলন। মানে সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার। ঠিক তাই, তাদের মূল মন্ত্রই ছিল বুদ্ধির মুক্তি, অর্থাৎ অন্ধবিশ্বাস বা প্রথার বদলে যুক্তি ও চিন্তার স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া। দারুণ। তার মানে এমন একটি পরিবারে সাহিত্য এবং সঙ্গীতে কোনো বাধা ছিল না। বাধা তো ছিলই না, বরং ছিল অবাধ চর্চা। স্বয়ং বিদ্রোহী কবি নজরুল ইসলামের নিয়মিত যাতায়াত ছিল তাদের বাসায়। ওয়াও, কাজী নজরুল ইসলাম স্বয়ং? হ্যাঁ, একটু চিন্তা করা যায় যে শিশুটি নিজেদের ড্রয়িং রুমে কাজী নজরুল ইসলামের মতো মানুষকে বসে থাকতে দেখছে। তার মনোজগতে নির্ভীকতা এবং শিল্পের প্রতি প্রেম কতটা প্রাকৃতিকভাবেই গড়ে উঠবে। এটা তো বিশাল একটা ব্যাপার। তার এই প্রস্তুতি পর্বটি যেন একটি উর্বর মাটির মতো, যেখানে ভবিষ্যতের একটি মহিরুহ জন্ম নেওয়ার সব উপাদান আগে থেকেই উপস্থিত ছিল। একদম চমৎকার একটা রূপক ব্যবহার করেছেন, উর্বর মাটি। এই মাটির গুণেই তো সঙ্গীতে তার হাতেখড়ি হয়েছিল নজরুল সঙ্গীত দিয়ে, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সোহরাব হোসেনের কাছে। এরপর তিনি রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন হুসনে বানু খানম এবং আব্দুল আহাদের কাছে। আর পরবর্তীতে তো শান্তিনিকেতনেও গেলেন। হ্যাঁ, শান্তিনিকেতনে গিয়ে শৈলজারঞ্জন মজুমদার, নীলিমা সেন ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের মতো দিকপালদের সরাসরি সান্নিধ্য পান। কিন্তু এখানে একটা কৌতূহল জাগে। কি রকম? তার শিক্ষা জীবনের দিকে তাকালে দেখি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর এবং পরবর্তীতে ১৯৭৮ সালে পিএইচডি অর্জন করেন। হ্যাঁ, অত্যন্ত মেধাবী ছিলেন। আর অধ্যাপনা করেছেন ইডেন কলেজ, কারমাইকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তো তিনি তো চাইলে আরামদায়ক কোনো একাডেমিক জীবনে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারতেন। অবশ্যই পারতেন।
এই যে এত চমৎকার এবং অভিজাত একটি একাডেমিক ও সাংগীতিক ব্যাকগ্রাউন্ড, এটা তাকে তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক প্রতিরোধের দিকে টেনে আনল কিভাবে? এর কারণটা লুকিয়ে আছে তার ওই শিক্ষার ভেতরেই। শান্তিনিকেতনের শিক্ষা এবং নিজের পরিবারের মুক্ত চিন্তার চর্চা তাকে শিখিয়েছিল যে শিল্প কেবল অভিজাত ড্রয়িং রুমের অলংকার নয়। মানে শিল্পকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই শিক্ষা তাকে শিখিয়েছিল কিভাবে শেকড়ের সাথে যুক্ত থেকে আধুনিক হতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে বাংলায় পড়া এবং শান্তিনিকেতনের শৃঙ্খলা, এই দুয়ের মিশ্রণ তাকে একটি তাত্ত্বিক ভিত্তি দিয়েছিল। বুঝতে পারছি। কারণ দেখুন, শুধু আবেগ দিয়ে তো আর দীর্ঘস্থায়ী আন্দোলন হয় না। তার জন্য প্রয়োজন হয় গভীর তাত্ত্বিক জ্ঞান এবং কাঠামোগত শৃঙ্খলার। একদম ঠিক। আর এই প্রাতিষ্ঠানিক ভিত্তিটা আরও মজবুত হয় যখন ব্যক্তিগত জীবনে ওয়াহিদুল হকের সাথে তার পরিচয় ও বিয়ে হয়। হ্যাঁ, ওয়াহিদুল হক আরেকজন সংস্কৃতি অন্তঃপ্রাণ মানুষ। এই দুজনের যৌথ পথে চলা আসলে কোনো সাধারণ দাম্পত্য ছিল না, তাই না? মোটেও না। এটি ছিল একটি জাতির সাংস্কৃতিক প্রতিরক্ষাব্যূহ তৈরির একটা ব্লুপ্রিন্ট। এই প্রতিরক্ষাব্যূহের বিষয়টা দারুণ বলেছেন, কারণ শেকড় তো মজবুত হলো, কিন্তু যখন সেই শেকড় উপড়ে ফেলার চেষ্টা হলো, ঠিক তখনই এই কাঠামোর আসল পরীক্ষা শুরু হলো। পাকিস্তান আমলের সেই অন্ধকার সময়টা। হ্যাঁ, আমরা যদি পাকিস্তান আমলের দিকে তাকাই, দেখব সেখানে সরাসরি আঘাতটা এসেছিল সংস্কৃতির ওপর। উর্দুর আধিপত্য বিস্তারের চেষ্টা তো ছিলই, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল রবীন্দ্রসঙ্গীতের উপর তাদের আক্রোশ। রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা ভাবলেই কেমন অবাক লাগে। ১৯৬৭ সালের দিকে রেডিও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করার মতো ভয়াবহ আগ্রাসন চালানো হয়। প্রশ্ন হচ্ছে, একটি রাষ্ট্রযন্ত্র একটি গানকে এত ভয় পাচ্ছে কেন? যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব সংস্কৃতি এখানে একটি রাজনৈতিক যুদ্ধের প্রাথমিক রক্ষা কবচ হিসেবে কাজ করেছিল। মানে একটা ঢাল হিসেবে? ঠিক তাই। পাকিস্তানি শাসকেরা খুব ভালো করেই জানত যে তাদের যে দ্বিজাতি তত্ত্ব, তার মূল ভিত্তি হল ধর্ম। ধর্মের ভিত্তিতে বিভাজন। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রসঙ্গীত প্রতিনিধিত্ব করত একটি ধর্মনিরপেক্ষ, সর্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক বাঙালি পরিচয়ের। আচ্ছা। এই বাঙালি পরিচয়টি পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল শাসকদের কাছে। তাদের সমীকরণটা খুব সহজ ছিল। একটি জাতিকে দাবিয়ে রাখতে হলে আগে তার ভাষিক ও সাংস্কৃতিক স্মৃতি মুছে ফেলতে হবে। ভাষা আন্দোলনের পর তারা তো বুঝেছিল সরাসরি ভাষা কেড়ে নেওয়া যাবে না। একদম। তাই তারা এই সুকৌশলী সাংস্কৃতিক আগ্রাসন চালালো। তার মানে রবীন্দ্রনাথের গান গাওয়াটা তখন আর শুধু গান গাওয়া ছিল না, সেটা ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। আক্ষরিক অর্থেই রাষ্ট্রদ্রোহিতা। এবং এর বিপরীতে প্রতিবাদটাও কিন্তু শুধু রাস্তায় ব্যানার নিয়ে স্লোগান দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী পালনের মাধ্যমে এই প্রতিরোধের একটি আনুষ্ঠানিক রূপ দেখা যায়। হ্যাঁ, সেখান থেকেই তো শুরু। মজার ব্যাপার হলো, আমাদের আজকের যে এত পরিচিত প্রতিষ্ঠান ছায়ানট, তার জন্মের ইতিহাসটা বেশ চমকপ্রদ। ছায়ানটের জন্ম ইতিহাসটা সত্যিই দারুণ। ১৯৬১ সালের শীতে জয়দেবপুরে একটি পিকনিকের আড্ডা থেকে মূলত ছায়ানটের জন্ম। এটা কিন্তু বেশ অবাক করার মতো বিষয়। মানে একটি সাধারণ পিকনিক থেকে একটি দেশের সবচেয়ে প্রভাবশালী সাংস্কৃতিক সংগঠনের বীজ বোনা হচ্ছে। ইতিহাসে কিন্তু অনেক সময় এমনটাই হয়। বড় বড় বিপ্লবের শুরুটা অনেক সময় খুব সাদামাটা জায়গা থেকেই হয়। রাইট। কিন্তু ছায়ানট শুধু একটি সংগঠন হিসেবেই থেমে থাকেনি। ১৯৬৩ সালে ওয়াহিদুল হকের প্রস্তাবক্রমে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো। কি সিদ্ধান্ত? তারা চাইলেন শুধু বিনোদনের জন্য নয়, বরং এই সাংস্কৃতিক যুদ্ধটা চালিয়ে নেওয়ার জন্য আদর্শ শিল্পী তৈরি করতে হবে। মানে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। ঠিক। আর সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত হল ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন। এর ব্যবস্থাপনার পুরো কঠিন দায়িত্বটি নিজের কাঁধে তুলে নিলেন সঞ্জিদা খাতুন। এটা একটা বিশাল দায়িত্ব ছিল। এটি ছিল একটি মাস্টার স্ট্রোক, কারণ সাময়িক প্রতিবাদের চেয়ে একটি স্থায়ী প্রতিষ্ঠান তৈরি করা অনেক বেশি কার্যকর। আর সেই প্রাতিষ্ঠানিক রূপের সবচেয়ে বড় বিস্ফোরণটি আমরা দেখতে পাই ১৯৬৭ সালে। হ্যাঁ, রমনার বটমূলে। রমনার বটমূলে পয়লা বৈশাখের সেই ঐতিহাসিক অনুষ্ঠান। আজ যারা শুনছেন তাদের অনেকের কাছেই রমনার বটমূলের বর্ষবরণ হয়তো একটি সুন্দর রঙিন উৎসব মাত্র। আজকের দিনে সেটাই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু সেই ১৯৬৭ সালে এটি মোটেও শুধু একটি উৎসব ছিল না, তাই না? একদমই না। তৎকালীন রাজনৈতিক আবহে এটি ছিল একটি প্রকাশ্য সাংস্কৃতিক বিদ্রোহ।
প্রকাশ্য বিদ্রোহ। পাকিস্তানি জান্তা যখন বাঙালি সংস্কৃতিকে গলা টিপে মারতে চাইছে, ঠিক সেই সময় শত শত মানুষ ভোরবেলা বটমূলে জড়ো হয়ে রবীন্দ্রনাথের গান দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। এটি ছিল বাঙালি পরিচয়ের একটি দৃশ্যমান সামষ্টিক উদযাপন। একটা নীরব স্পর্ধা। হ্যাঁ, শাসকরা এই নীরব স্পর্ধা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল, আর এই সাংস্কৃতিক বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার কারণে সঞ্জিদা খাতুনকে চড়া মূল্যও চোকাতে হয়েছিল। হ্যাঁ, ৬৯-এর গণ-অভ্যুত্থানের পর তো তাকে বদলি করে দেয়া হলো। ঠিক, সরকারি চাকরি করার অজুহাতে তাকে ঢাকা থেকে সুদূর রংপুরের কারমাইকেল কলেজে বদলি করে দেওয়া হয়। শুধু বদলি নয়, উনাকে তো নজরদারিতেও রাখা হয়েছিল। তিনি নিয়মিত ধর্ম পালন করেন কিনা তার উপর গোয়েন্দা নজরদারিও চালানো হতো। সাংস্কৃতিক দিয়ে মানুষের মনোজগতে পরিবর্তন আনার এই কৌশলটি এতই ধারালো ছিল যে রাষ্ট্রযন্ত্র একজন নারী শিক্ষককে রীতিমতো ভয় পেতে শুরু করেছিল। এই ভয়ের কারণটাও তো স্পষ্ট। তিনি তাদের মনস্তাত্ত্বিক ভিত্তিমূলে আঘাত করছিলেন। একদম। কিন্তু এই মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক লড়াই যখন ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরিণত হল, তখন সমীকরণটা পুরোই বদলে গেল। তখন তো আর শুধু গানের ব্যাপার রইল না। না, এখানে তো আর কেবল গান গেয়ে পার পাওয়ার সুযোগ নেই। বাইরে তখন গণহত্যা চলছে। এই সময়টায় একজন সঙ্গীতশিল্পীর ভূমিকা কি হতে পারে, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, ১৯৭১ সালে তার যাত্রাটা একবার ভেবে দেখুন। যুদ্ধ শুরু হওয়ার পর রংপুরের মতো একটি জায়গা থেকে প্রাণ হাতে করে ঢাকায় আসা, এরপর সাভারের জিরাব গ্রাম, তারপর দুর্গম কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের আগরতলা এবং অবশেষে ৫ মে কলকাতায় পৌঁছনো। এটা কোনো সাধারণ ভ্রমণ ছিল না। একেবারেই না। এটি ছিল মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো একটি ঘটনা। এবং এই ভয়াবহ যাত্রার পর কলকাতায় পৌঁছে তিনি কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে থাকেননি, বরং তিনি যা করলেন তা বিশ্ব ইতিহাসেই বিরল। হ্যাঁ, তিনি এবং তার সাথে থাকা অন্যান্য শিল্পীরা মিলে গড়ে তুললেন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, যেখানে সভাপতি হলেন সঞ্জিদা খাতুন আর সাধারণ সম্পাদক হলেন মাহমুদুর রহমান বেনু। তারা ট্রাকে করে ঘুরে ঘুরে ভারতের বিভিন্ন প্রান্তে থাকা শরণার্থী শিবিরগুলোতে এবং মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গান গাইতে শুরু করলেন। রূপান্তরের গান নামে তাদের যে গীতি আলেখ্য তৈরি হয়েছিল, তা তৎকালীন সময়ে অবরুদ্ধ ও দেশছাড়া মানুষদের মনে এক অভূতপূর্ব সাড়া ফেলেছিল। এই শিল্পীদের দলটিকে যদি আমরা একটি সাংস্কৃতিক আর্টিলারি ইউনিটের সাথে তুলনা করি, তবে মনে হয় খুব একটা ভুল হবে না। না, একদমই ভুল হবে না। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন সামনে আসে। একটি শরণার্থী শিবিরে, যেখানে মানুষের ঘরবাড়ি নেই, ভবিষ্যৎ অনিশ্চিত, খাদ্যের অভাব, চারদিকে কলেরার মতো মহামারী, সেখানে গুলির শব্দের চেয়ে একটি গানের সুর কিভাবে বেশি শক্তিশালী বা প্রয়োজনীয় হতে পারে? মানে মনে হতে পারে যে এটার কি দরকার, তাই তো? হ্যাঁ, একজন সর্বশান্ত মানুষের কাছে গানের তো কোনো দাম থাকার কথা নয়। আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু মানুষ তো শুধু খাবার খেয়ে বাঁচে না। মানুষের বেঁচে থাকার জন্য একটি মানসিক আশ্রয়েরও প্রয়োজন হয়। মানসিক আশ্রয়। এই গানগুলো সেই ছিন্নমূল মানুষদের জন্য কোনো বিলাসী বিনোদন ছিল না। এগুলো ছিল তাদের মনস্তাত্ত্বিক বর্ম এবং বেঁচে থাকার আশা। ওয়াও! যখন একজন মানুষ সব কিছু হারিয়ে প্রিয়জনদের মৃত্যু দেখে একটি রিফিউজি ক্যাম্পে বসে থাকে, তখন একটি পরিচিত সুর, নিধের মাটির একটি চেনা গান তাকে মনে করিয়ে দেয় সে কে। তার আত্মপরিচয়। ঠিক, সেই সুর তাকে মনে করিয়ে দেয় কেন এই অমানবিক কষ্ট সহ্য করেও তাকে লড়াইটা চালিয়ে যেতে হবে। এই গানগুলো মূলত বিপ্লবের জ্বালানি হিসাবে কাজ করেছিল। আর বিশ্ব জনমত গঠনেও তো তাদের ভূমিকা ছিল। অবশ্যই, বিশ্ব জনমত গঠনে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ সংগ্রহেও এই শিল্পীদের ট্রাক ঘুরে ঘুরে গাওয়া গানের অবদান ছিল অপরিসীম। তারা প্রমাণ করেছিলেন যে একটি হারমোনিয়াম বা একটি তবলাও এক একটি শক্তিশালী ফ্রন্টলাইন অস্ত্র হতে পারে। দারুণ বলেছেন। এরপর যুদ্ধ শেষ হলেও স্বাধীন দেশ পাওয়া গেল। স্বাধীন দেশ পাওয়ার পর যিনি দেশের জন্য এত কিছু করলেন, তিনি তো চাইলে যে কোনো বড় রাজনৈতিক বা প্রশাসনিক পদ নিতে পারতেন। অনেকেই তো নিয়েছিলেন সে সময়। কিন্তু আমরা দেখলাম তিনি তার সেই পুরনো জায়গাতেই ফিরে গেলেন, মানে প্রতিষ্ঠান গড়ার কাজে।
হ্যাঁ, স্বাধীনতা পরবর্তী সময়ে তার অবদান বিশাল। স্বাধীনতার পর রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শিশুদের জন্য মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা বিদ্যালয়, লোকজ সংস্কৃতি ধরে রাখার জন্য ব্রতচারী কিংবা ভাষার সঠিক উচ্চারণ ও চর্চার জন্য কণ্ঠশীলন, এমন অসংখ্য প্রতিষ্ঠান গড়ায় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এমনকি ৯০-এর কাছাকাছি বয়সেও তিনি অনলাইনে নিয়মিত গানের ক্লাস নিয়েছেন। ভাবা যায়, এই যে আমৃত্য কাজ করে যাওয়া, এর স্বীকৃতি হিসাবে তিনি দেশে বিদেশে অনেক সম্মাননাও পেয়েছেন। হ্যাঁ, অনেক পুরস্কার। ১৯৯১ সালে সঙ্গীতে ২১ পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ভারতের মর্যাদাপূর্ণ পদ্মশ্রী যেটা ২০২১ সালে পেলেন, বিশ্বভারতীর দেশিকোত্তম এবং রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিও তিনি অর্জন করেছেন। কিন্তু এর পাশাপাশি একটা বিতর্কও তো আছে। হ্যাঁ, এই স্বীকৃতির আলোচনার পাশাপাশি একটি বঞ্চনার বিতর্ক বুদ্ধিবৃত্তিক মহলে বেশ জোরালোভাবে আলোচিত হয়, যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি সম্ভবত স্বাধীনতা পুরস্কারের বিষয়টি ইঙ্গিত করছেন। ঠিক তাই। সোর্স ম্যাটেরিয়াল বা একাধিক বিশ্লেষণে এই আক্ষেপের কথাটি উঠে এসেছে যে ৯১ বছর বয়সী এই মহীয়সী নারীকে, যিনি আক্ষরিক অর্থেই স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক স্থপতিদের একজন, তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দেয়া হয়নি। এটা নিয়ে বেশ ক্ষোভ রয়েছে। সেখানে কিছু ক্ষোভ প্রকাশ করা হয়েছে যে আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক বিবেচনার কারণে অনেক সময় প্রকৃত যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়। হ্যাঁ, এই আলোচনাটা সমাজে আছে। আমরা এখানে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলছি না, তবে সমাজে বিদ্যমান এই আলোচনাটি এই দেশের গুণীজনদের মূল্যায়নের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তো তৈরি করেই। রাষ্ট্রের কাছে অবদানের সংজ্ঞা আসলে কি, তা নিয়ে ভাবার অবকাশ আছে। এটি একটি অত্যন্ত যৌক্তিক পর্যবেক্ষণ। রাষ্ট্রীয় মাপকাঠিতে অনেক সময় ছকে বাঁধা যোগ্যতার বাইরে গিয়ে এই ধরনের দীর্ঘমেয়াদী, অদৃশ্য অথচ শক্তিশালী সাংস্কৃতিক অবদানগুলো পরিমাপ করা কঠিন হয়ে পড়ে। ফিতায় মেপে তো আর সংস্কৃতি মাপা যায় না। একদমই। আমলাতান্ত্রিক প্রক্রিয়া হয়তো একটি গানের ক্লাসের মূল্য বা একটি জাতির মনন তৈরিতে তার প্রভাবকে ফিতায় মেপে দেখতে পারে না। তবে এখানের সবচেয়ে চমকপ্রদ দিকটি হল কি, সঞ্জিদা খাতুনের মতো মানুষেরা আসলে এই ধরনের পদক বা পুরস্কারের অনেক ঊর্ধ্বে। রাইট। তার আসল লিগাসি কোনো কাছের শোকেসে সাজানো মেডেলে নেই, বরং আছে মানুষের ভালোবাসায় এবং তার ব্যক্তিগত জীবনের সারল্যে। এই সারল্যের কথা যখন উঠলই, তখন একটি দারুণ হৃদয়স্পর্শী গল্প না বললেই নয়। কোন গল্পটা? আচ্ছা, একজন লেখক তার স্মৃতিকথায় একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করেছেন। কয়েক বছর আগে যখন সঞ্জিদা খাতুনের বয়স ৮৪ বা ৮৫ বছর, তিনি একদিন কয়েকজন পরিচিত মানুষকে নিজের বাসায় নিমন্ত্রণ করলেন। আচ্ছা। অতিথিরা সেখানে গিয়ে অবাক হয়ে দেখেন ওই বয়সেও তিনি নিজে হাতে রান্না করে চমৎকার সব খাবার টেবিলে সাজিয়ে রেখেছেন। ৮৪-৮৫ বছর বয়সে? তিনি অতিথিদের বলেছিলেন, তোমরা আসবে বলে আজ অনেক বছর পর নিজের হাতে রাঁধলাম। একজন কিংবদন্তি মানুষের এই মাটির কাছাকাছি থাকার বিষয়টা সত্যি অবাক করার মতো। এবং এই গল্পের সবচেয়ে সুন্দর অংশটুকু কিন্তু এরপর। হ্যাঁ, ওই রসগোল্লার ব্যাপারটা। ওই লেখকের সাথে তার ৭-৮ বছরের ছোট্ট মেয়ে খেয়াও গিয়েছিল সেদিন। খাওয়ার সময় ছোট্ট খেয়া একটি রসগোল্লা পুরোটা খেতে পারছিল না বলে অর্ধেক খেয়ে প্লেটে রেখে দিয়েছিল। তখন সঞ্জিতা খাতুন, যিনি একসময় পুরো একটি স্বৈরাচারী রাষ্ট্রের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, তিনি খুব স্বাভাবিকভাবে নিজের হাতে সেই ছোট্ট মেয়ের প্লেট থেকে অর্ধেক খাওয়ার রসগোল্লাটি তুলে নিয়ে বললেন, দাও, তোমার সাথে আমি বাকিটা খেয়ে নিই। মানে ভাবা যায়, তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? সেটাই তো আসল কথা। একদিকে যিনি রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, মুক্তিযুদ্ধের সময়ে ট্রাকে ঘুরে ঘুরে শিল্পীদের নেতৃত্ব দিয়ে বিপ্লবের আগুন জ্বালিয়েছেন, অন্যদিকে তিনি আবার একজন অতি সাধারণ স্নেহময়ী মানুষের মতো ছোট্ট একটি শিশুর এঁটো করা মিষ্টি পরম মমতায় খেয়ে নিচ্ছেন। এই বৈপরীত্যটাই তো ওনাকে অনন্য করে তোলে। তার কাছে শিল্প বা সংস্কৃতি কোনো আলাদা অভিজাত জগতের বিষয় ছিল না। এটি ছিল মানুষের জীবনের সাথে, মানুষের সুখ দুঃখের সাথে গভীরভাবে মিশে থাকা একটি চর্চা। আসল বড়ত্ব তো এখানেই, মানুষের হৃদয়ের এই সহজতায়। আপনি খুব সুন্দরভাবে পুরো বিষয়টির সারমর্ম টেনেছেন। ধন্যবাদ। তার ব্যক্তিত্বের এই বৈপরীত্যই একদিকে বজ্রের মতো কঠিন সংকল্প আর অন্যদিকে কুসুমের মতো কোমল হৃদয় তাকে অনন্য করে তোলে। তিনি শুধু গান শেখাননি, তিনি শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, কিভাবে শেকড়কে ভালোবাসতে হয়। তো আজকের এই গভীর আলোচনা থেকে একটি বিষয় খুব পরিষ্কার।
25 মার্চ 2025 সালে 91 বছর বয়সে তিনি যখন আমাদের ছেড়ে গেলেন, তিনি শুধু একটি প্রতিষ্ঠান বা কিছু স্মৃতি রেখে যাননি। না, তার চেয়েও অনেক বেশি কিছু রেখে গেছেন। একজন মানুষের জীবন কিভাবে একটি জাতির আত্মপরিচয় নির্মাণের মানদণ্ড হতে পারে, সঞ্জিদা খাতুন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অবশ্যই। আজ যারা আমাদের এই আলোচনাটি শুনছেন, তাদের মনে হতে পারে ইতিহাস তো অতীত, সেই 1961 বা 71 সালের কথা নিয়ে এখনই 2026 সালে বসে ভেবে কি লাভ? হ্যাঁ, এমনটা মনে হতেই পারে। কিন্তু লাভ আছে, কারণ আমাদের আজকের যে বাঙালি পরিচয়, আমরা যে ভাষায় স্বাধীনভাবে কথা বলছি, যে নববর্ষ আমরা এত আড়ম্বরের সাথে উদযাপন করছি, তা এমনি এমনি শূন্য থেকে আসেনি। এটি সঞ্জিদা খাতুনের মতো মানুষদের সারা জীবনের অক্লান্ত সংগ্রামের ফসল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই সংগ্রাম কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। শেষ হয়নি। না, সোর্স মেটেরিয়ালে সঞ্জিদা খাতুনের নিজের বলা একটি কথা আমাদের জন্য একটি বড় সতর্ক বার্তা হতে পারে। তিনি নিজেই এক জায়গায় বলেছিলেন, ৭১-এর সংগ্রাম শেষ হয়নি। ৭১-এর সংগ্রাম শেষ হয়নি। হ্যাঁ, এই একটিমাত্র বাক্য আমাদের বর্তমান সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক এবং চিন্তার খোরাক যোগায়। আসলেই তো। বর্তমানে আমরা বিশ্বায়নের চূড়ান্ত যুগে বাস করছি। আমাদের চারপাশে এখন তথ্যের ছড়াছড়ি এবং ডিজিটাল দুনিয়ার সর্বগ্রাসী প্রভাব। একদম তাই। এই নতুন যুগে হয়তো ট্যাঙ্কের বদলে অ্যালগোরিদম কাজ করছে। এর মাধ্যমে এক নতুন ধরনের সাংস্কৃতিক আগ্রাসন খুব নীরবে আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছে। আমাদের চিন্তা, ভাষা এবং রুচিকে প্রতিনিয়ত বদলে দেওয়ার চেষ্টা চলছে। এটা খুবই সত্যি একটা কথা। এই আধুনিক এবং জটিল সময়ে দাঁড়িয়ে আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয় টিকিয়ে রাখার উপায় কি? আগামের দিনে সঞ্জিদা খাতুন কারা হবেন? এটি একটি অত্যন্ত গভীর এবং জরুরি প্রশ্ন। হয়তো এখন আর আমাদের রাজপথে নেমে হারমোনিয়াম বাজিয়ে যুদ্ধ করতে হবে না, কিন্তু ডিজিটাল স্পেসে, আমাদের মনোজগতে এবং আমাদের দৈনন্দিন চর্চায় তো একটা যুদ্ধ চলছেই। হ্যাঁ, যুদ্ধটা শুধু ধরন বদলেছে। তাই প্রশ্ন থেকে যায়, নতুন প্রজন্মের মধ্যে কি কেউ সেই প্রতিরোধের মশাল তুলে নেবে, নাকি আমাদের সবার ভেতরেই ঘুমিয়ে থাকা একজন করে সঞ্জিদা খাতুনকে জাগিয়ে তোলার সময় এখনই উপস্থিত? এটি সত্যিই দারুণ একটি ভাবনার জায়গা। একটি বিশাল মহিরুহ হয়তো একদিন কালের অমোঘ নিয়মে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তার আগেই সে তার শেকড় ও অসংখ্য বীজ ছড়িয়ে দিয়ে যায় নতুন প্রজন্মের মাঝে। সঞ্জিদা খাতুনের জীবনটাও ঠিক তেমনই। তার ছায়ায় এবং শিক্ষায় আমাদের সংস্কৃতি আজ যতটা সুদৃঢ়, সেই ভিতের ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের লড়াইটা আমাদেরই করতে হবে। যারা শুনছেন তারা নিশ্চয়ই এই সাংস্কৃতিক শেকড়ের শক্তিটা আজ নতুন করে অনুভব করতে পারছেন। আশা করি তারা বিষয়টা নিয়ে ভাববেন। এই প্রশ্নটি নিয়েই আজ আপনাদের ছেড়ে যাচ্ছি। আপনার ভেতরে সেই সাংস্কৃতিক প্রহরীর ভূমিকাটি আপনি কিভাবে পালন করবেন? ভাববেন বিষয়টি নিয়ে। অবশ্যই ভাববেন। আজকের মতো তথ্য উপাত্তের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। সুয়েজ স্টুডিও বাংলা।